মূল্যস্ফীতি ৭.৫% নামানো এবং ৬.৫% জিডিপি অর্জনকে অসম্ভব বলছে সিপিডি। বেড়েছে ভোজ্য তেলের দাম। কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। দুদেশ একসাথে কাজ করলে সমস্যা থাকবে না, বাংলাদেশে পৌঁছে বলেছেন নতুন হাই কমিশনার ত্রিবেদী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অর্থনীতির সব সূচকেই চাপে থাকায় আসছে অর্থ বছরের ৬.৫% জিডিপি অর্জন ও মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনতে সরকারের লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ রাজনৈতিক, অর্থনৈতিক ও একই সাথে নৈতিকভাবে ঠিক হয়নি বলে গবেষণা প্রতিষ্ঠানটি মনে করছে। রিপোর্ট গোলাম মইনুল আহসানের। প্রতি বছরের ধারাবাহিকতায় রাজধানীর হোটেলের ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক পর্যালোচনা জানাতেই সিপিডির এই মিডিয়া ব্রিফিং এর আয়োজন। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেটটি এমন একটি সময় বিএনপি সরকারকে দিতে হয়েছে যখন অর্থনীতি বিভিন্নভাবে চাপের মুখে। এমন একটা সময় এসেছে যখন অর্থনীতিতে বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে এবং গত প্রায় ৪ বছর থেকে আমরা জানি যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। তার পাশাপাশি দেখছি আমাদের প্রবৃদ্ধি দুর্বল হয়ে পড়েছে, দুর্বল ব্যক্তি খাতের বিনিয়োগ, কর্মসংস্থান হচ্ছে না, রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে এবং ব্যাংকিং খাত দুর্বল অবস্থায় রয়েছে। রাজস্ব আহরণ সব বেশ কিছু লক্ষ্যমাত্রা আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল বলে মনে করে সিপিডি। সুতরাং বাস্তবায়নের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটার প্রথম কথা হলো যে ভিত্তিটা ধরা হয়েছে, সেই ভিত্তিটা কিন্তু ধরা হয়েছে যে চতুর্থ কোয়ার্টারে চলমান অর্থ বছরে একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে যখন নাকি আমাদের প্রবৃদ্ধির মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনের মাত্রা হঠাৎ করে কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরও বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরও ভালো হতো। বরাবরের মতো বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের বিরুদ্ধে সিপিডির অবস্থান তুলে ধরেন। যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সেই জন্য আমরা বলেছি যে এটা অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত না, এটা নৈতিকভাবেও এটা কাম্য না। বিনিয়োগ সহ অর্থনৈতিক গতিশীলতা সরকারের গ্যাস বেতন নিশ্চিত করার উপর অনেকটা নির্ভর করছে বলেও মনে করে সিপিডি। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। বাজেট ঘোষণার পর রাজধানীর খুচরা বাজারে নিত্যপণ্যের দামে তেমন পরিবর্তন হয়নি। চাল, ডাল, পেঁয়াজ, রসুন সহ বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। কিছুদিন আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এখনও পুরোপুরি বাজারে পড়েনি, তবে শঙ্কা ঘুরছে মানুষের মধ্যে। কারণ গত সপ্তাহের তুলনায় ভোজ্য তেলের দাম লিটারে ৫ টাকা বেড়েছে, আর মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। মেজবা রহমানের রিপোর্ট। প্রস্তাবিত বাজেট ঘোষণার পর রাজধানীর বাজারগুলোতে এখনো বড় ধরনের মূল্য পরিবর্তন না ঘটলেও ব্যবসায়ীরা হিসাব কষতে শুরু করেছেন নতুন বাস্তবতায়। বাজেটের প্রভাব এখনো পড়েনি রাজধানীর মাছের বাজারে। ঈদের পর মাছের আমদানি বেড়েছে, দামও কিছুটা কমেছে দাবি ব্যবসায়ীদের। যে মাছ মোটামুটি দাম হবে আগে থেকে একটু কমই আছে। গ্যাসের সাথে যে মাছ ছিল আপনার ঈদের আগে মাছের আমদানি কম ছিল, এখন আমদানি তো বেশি। এই কারণে এখন ক্রেতা কম কিন্তু আমদানি বেশি, মাছের দাম ওরকমই হচ্ছে না। তবে স্বস্তি নেই মুরগির বাজারে। ঈদের পর দাম কমার বদলে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। এর পিছনে সিন্ডিকেটের দিকে আঙ্গুল ব্যবসায়ীদের। মুরগির দাম এই বছর আর কমে নেই, কারণ যে আগে যে ডাইরেক্ট গৃহস্থ মুরগি পালন করতো, ওই মুরগিগুলো আনলে ঢাকায় কুরবানির পর কম হইতো। এখন তো কোম্পানির হাতে ব্যবসা চলে গেছে, কোম্পানিরা সিন্ডিকেট করে ব্যবসা করতেছে। তবে ডজন প্রতি ১০ থেকে ১৫ টাকা কমেছে নিম্নবিত্তের আমিষের একমাত্র ভরসা ডিমের দামের। গতকালকে বাজেট দিয়েছে, এখনো প্রভাব পড়ে না, কিন্তু কিছু কিছু প্রভাব আমরা সাধারণ দোকানদারে ওটার পাড়াইছি। এদিকে বাজেটের প্রভাব কাঁচা বাজারে এখনো পড়েনি জানিয়ে ব্যবসায়ীরা বলছেন বেশিরভাগ সবজি আগের দামেই চলছে, কিছু সবজির দাম কমেছে বলে দাবিও তাদের। ভোজ্য তেলের পাশাপাশি পোলাও চাল সহ অন্যান্য চালের দাম একটু বাড়তি, কিন্তু সাধারণ ক্রেতাদের কাছে এটি বড় ধরনের চাপ। দাম কি কিছুটা বাড়তি আছে। মাছ যেটা ৫০০ টাকা রুই মাছ আজকে ৬০০।
অন্যান্য তুলনায় আজকে একটু দাম বেশি দেখা যাচ্ছে, মানে আগে দেওয়ার কিনছি 1200, এখন দেখা যায় 1400, এরকম দাম বেশি। সবসময় বাড়ে কমার কোনো প্রশ্নই ওঠে না। বাজেট দেখবো যা হোক, এদেশে কোনো নিয়ন্ত্রণ নাই তো কাউরই, সরকার যাই হোক হ্যাঁ কামে হ্যাঁ করবো, আমাদের করবো। বাজেটের প্রভাব সামনে কতটা পড়ে সেদিকে নজর ক্রেতা বিক্রেতাদের। হিজবুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে দুর্নীতি লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, এবারের বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট, যা ব্যাংক ঋণ এবং বিদেশি ঋণের উপর নির্ভরশীল। বাজেট ঘোষণার একদিন পর কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। ব্যাংকিং খাতে আওয়ামী লীগের রেখে যাওয়া পথেই বর্তমান সরকার হাঁটছে বলেও মন্তব্য করেছেন মিয়া গোলাম পারওয়ার। বলেন, গার্মেন্টস খাতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানোর ফলে রপ্তানি আয় হুমকির মুখে পড়বে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তার। জুলাই সনদের ভিত্তিতে বাজেট না হওয়ার কারণে দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পারওয়ার। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে নারী শিশুসহ 12 জনকে পুশিন চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছে ভুক্তভোগীরা। এদিকে শেরপুর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের সতর্ক করে মাইকিং চালিয়ে যাচ্ছে বিজিবি। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বসবাসরতরা জানান, ভোর রাতে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হোগলবাড়িয়া সীমান্ত দিয়ে 12 জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় তাদেরকে বাধা দেয় বিজিবি ও স্থানীয়। বর্তমানে তারা সীমান্তে শূন্য রেখা অবস্থান করছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, বিএসএফ এর পুশিন চেষ্টাকে প্রতিরোধ করতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পুশিন নিয়ে ঢাকা, দিল্লি একসাথে কাজ করছে বলে জানিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বেলা 11:30টার দিকে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির এই নেতার সড়ক পথে যশোর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের 55 বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এবার প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাই কমিশনার করে বাংলাদেশে পাঠালো। একদিনের সফরে কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএম খালির খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর চকরিয়ার ডুলাহাজরা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে বক্তব্য রাখবেন চকরিয়ায় এক জনসভায়। সৈকত শহর কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ চলছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নতকরণ, পর্যটনে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষায় বহুগুণ পিছিয়ে পড়া জেলাটির প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সুনজর দেবেন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। 1979 সালের 4 ডিসেম্বর প্রধানমন্ত্রীর বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজারে গিয়ে সদর উপজেলার পিএম খালের পাতলি মাছুয়া খালিতে নিজ হাতে প্রথম খাল খনন করেছিলেন। 47 বছর পর অনেকটা ভরাট হয়ে যাওয়া সেই খাল পুনঃখনন করতে যাচ্ছেন তার উত্তরসূরি। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার। জাতীয় নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে এলাকাবাসীর দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। সিটি ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীতে হয়ে গেল ইন্টারন্যাশনাল ডেন্টাল কনফারেন্স ও ডেন্টাল এক্সপো। এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ বিদেশের খ্যাতনামা ডেন্টাল চিকিৎসক, শিক্ষাবিদ, অ্যালামনাই সদস্যবৃন্দ এবং ডেন্টাল ইন্ডাস্ট্রির নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। দিনব্যাপী সম্মেলনের কর্মসূচিতে ছিল বৈজ্ঞানিক সেশন, ডেন্টাল এক্সিবিশন, পেশাগত নেটওয়ার্কিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও লিবিয়া থেকে প্রায় 4 শতাধিক প্রখ্যাত ক্লিনিশিয়ান, গবেষক ও ওরাল হেলথ বিশেষজ্ঞরা অংশ নেন। এবছরের সম্মেলনের প্রতিপাদ্য আধুনিক ডেন্টাল চিকিৎসায় উদ্ভাবন ও উৎকর্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ডায়াগনস্টিক্স, 3D প্রিন্টিং প্রযুক্তি এবং মিনিমালি ইনভেসিভ ডেন্টিস্ট্রির সর্বাধুনিক অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি প্রতিরোধমূলক ডেন্টাল কেয়ার ও বৈশ্বিক ওরাল হেলথ সমতা নিয়ে আলোচনা হয় সম্মেলনে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার সঞ্জয় সাহা ও সাধারণ সম্পাদক ডাক্তার মাসুদুল আলম।
সরকার জনস্বার্থে আদ্দিন হাসপাতালের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেবে এমন প্রত্যাশা গাফিলতির কারণে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া হাসপাতালটির কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানান আদ্দিন হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুল। আগামী 30 দিনের মধ্যে লাইসেন্স বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান তিনি। বর্তমানে হাসপাতালটিতে 416 জন রোগী ভর্তি আছে। এছাড়া এনআইসিইউতে 60 জন নবজাতক শিশু, আইসিইউতে 20 জন এবং সিসিইউতে 4 জন রোগী ভর্তি রয়েছে বলেও জানান তিনি। 27 মে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে মর্মে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার চাই। মূল্যস্ফীতি 7.5% নামানো এবং 6.5% জিডিপি অর্জনকে অসম্ভব বলছে সিপিডি। বেড়েছে ভোজ্য তেলের দাম। কুষ্টিয়া সীমান্তে 12 জনকে পুশিং চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। দুই দেশ একসাথে কাজ করলে সমস্যা থাকবে না, বাংলাদেশে পৌঁছে বলেছেন নতুন হাই কমিশনার ত্রিবেদী। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।